আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দিই। আশিক কিন্তু আমার কাছে আসার আগে টোটাল 4 বার সে রিফিউজ ছিলেন। তবে ডোন্ট ওয়ারি, এটা আমার কাছে না, এটা অন্য কোথাও অন্য কোনো সময়। তো 4 বার রিফিউজ হওয়ার পরে সে আমার সন্ধান পায়, আমার কাছে আসে, 5ম বারের মাথায় সে অস্ট্রেলিয়ার ভিসা পায়। আমার ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য, চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য পুরোটা। আশিকের এই ভিসা করাটা বেশ টাফ একটা কাজ ছিল আমাদের জন্য। আর আপনারা জানেন, সংক্ষেপে বলে দিই, যে কোনো পূর্বের রিফিউজ থাকলে অস্ট্রেলিয়ার ভিসা করাটা একটু স্বাভাবিকের থেকে একটু কঠিন হয়। মানে আপনি একদম ফ্রেশ, কোথাও রিফিউজ নাই, আপনার কেসটা যেভাবে সম্ভব করা, যারা 2-3 বা 4 বার রিফিউজ আছেন অতীতে, তাদের কেসটা কিন্তু করা একটু টাফ। সেই টাফ কাজটাই আমরা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওকে আশিক, let's go to you. Congratulations Ashik. Thank you so much. How do you feel now after getting your visa? Alhamdulillah, I'm so much happy with the success, and I'm very much pleased with the company and also to you. IELTS এ কত ছিল আপনার? আমার IELTS এর স্কোর হচ্ছে overall 6.5. Over 6.5 and not less than? Not less than 5.5. হ্যাঁ, একটাতে কিন্তু 5.5 আছে। এখানেও কিন্তু একটা ডিসক্রেডিট ছিল ওনার। আপনারা জানেন যে অস্ট্রেলিয়া মাস্টার্স প্রোগ্রামে 6.5 ওভারঅল অ্যান্ড নট লেস দেন 6 ইন এনি ব্যান্ড, এভাবে কিন্তু তারা ডিমান্ড করে। ওনার ছিল 5.5। সেটা দিয়েও কিন্তু আমরা মেইন প্রোগ্রামে আপনাকে অ্যাডমিশন করাতে পেরেছি। উনি ডিরেক্টলি মেইন প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছেন, কোনো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও না, কোনো ডিপ্লোমা ওনার সাথে, ডিরেক্ট মেইন প্রোগ্রাম। ওকে, এর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এই জায়গায় আমরা একটা সাকসেস, রাইট? অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা সাকসেস। আর আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, একটা স্টুডেন্ট ভিসা করতে গেলে অস্ট্রেলিয়াতে কয়েকটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট। নাম্বার 1 হচ্ছে অ্যাডমিশন, ওকে ফাইন। নাম্বার 2 হচ্ছে প্রপার স্পন্সর রেডি করা এবং সোর্স অফ ফান্ড ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করা, প্রপারলি রেডি করা, অ্যাকুরেটভাবে রেডি করা। নাম্বার 3 হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা এসওপি বলি, রেডি করা। সো 90% ক্ষেত্রে দেখা যায় আমাদের স্টুডেন্টরা ওই স্পন্সর সংক্রান্ত ডকুমেন্ট এবং এসওপি এই দুটোতে কোনো হেল্প পায় না। সো বেশিরভাগ ছেলেমেয়েরা ওই জায়গাতে আটকে যায়। অ্যাডমিশন পায়, অ্যাডমিশনটা আসে, তারপর যে বাকি ডকুমেন্টগুলো রেডি করবে সেগুলো একটু প্রবলেম, রাইট, হেল্প না পাওয়াতে বেশিরভাগ ছেলেমেয়েরা হেল্প পায় না, গাইডলাইন পায় না, হেল্প পায় না। দ্যাটস ওয়াই তারা কিন্তু নেক্সট প্রসিডিওরে আগাইতে পারে না। আমি মনে করি 3টা সেক্টরেই যদি সহযোগিতা করা যায় একটা স্টুডেন্টকে, ওইটাই হলো আলটিমেট প্রসেসিং সিস্টেম। এটাই প্রসেসিং বলে যে আপনাকে জানতে হবে বাংলাদেশি স্টুডেন্টরা কোন কোন জায়গায় আটকে যায় এবং সেই জায়গাগুলো সহযোগিতা করতে পারাটাই হচ্ছে আলটিমেট প্রসেসরের কাজ। এক্স্যাক্টলি। এবার আপনার কাছে আসি, আপনার যখন এই সোর্স অফ ফান্ড স্পন্সর ডকুমেন্ট রেডি করার সময় হলো, অ্যাডমিশন পাওয়ার পরে, দেন এগুলো কি আপনার কোনো হ্যাসেল পোহাইতে হয়েছে? আমার এন্ড থেকে কোনো ধরনের হ্যাসেল আমার পড়তে হয় নাই। আচ্ছা, ডকুমেন্টেশনটা কিভাবে আরো স্মুথ করা যায়, কিভাবে আমার সাকসেসটা আনা যায় এবং আপনারা কিভাবে চ্যালেঞ্জটা ফেস করতে পারেন, তার জন্য আপনারা এনাফ কষ্ট করছেন। আমার কোনো কিছু লাগলে আমাকে বলছেন, আপনারা আপনাদের দিক থেকে সেটাকে অর্গানাইজ করে নিয়েছেন। রাইট। সো আপনার এসওপি যখন সময় হলো, ওটাও বোধহয় আপনার কোনো হ্যাসেল পোহাইতে হয় না। আমার জাস্ট আমার ব্রেন থেকে আমি আমার দিক থেকে দিয়েছি, কারণ ডেফিনেটলি একটা অ্যাব্রোড কান্ট্রিতে যদি কেউ স্টাডি পারপাসে যায়, তার কিছু ব্রেন এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি আমার ব্রেন থেকে যতটুকু তথ্য ছিল আপনি উল্লেখ পেরেছি আমি দিয়েছি, সেটা আপনারা এনাফ করেছেন আমার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর এখন আপনি একটু আমার সাথে, আপনি একটু যারা দেখছে ভিডিওটাকে বলবেন যে আপনার সেই রিফিউজাল কেসের হিস্ট্রিটা একটু আমাকে বলবেন। আপনি যে একটা প্রবলেমে পড়েছিলেন, বিশাল আকারের ডিপ্রেশনে চলে গেছিলেন, দেন আমাকে কিভাবে পেলেন, দেন আমার কাছে এসে বা আমাদের কাছে এসে আপনি কি কিছুটা চিয়ার আপ হয়েছিলেন কিনা, আপনার আত্মবিশ্বাস বেড়েছে কিনা, কিভাবে বাড়লো, এই বিষয়টা একটু শেয়ার করেন যারা ভিডিওটা দেখবেন। আমার এই স্টোরিটা হচ্ছে একটা লং স্টোরি, একটু সময় দিয়ে শুনবেন আপনারা। তো ইন 2022 যখন হলো, তখন আমি টোটাল 3 বার কানাডা রিফিউজ হলাম। ইন 2024 আমি আবার ইউএসএ রিফিউজ হলাম। তো ইউএসএ রিফিউজ হওয়ার পরেও আমি আবার দেখা গিয়েছে যে আমি চেষ্টা করছিলাম যে আমি আবার ইউএসএ জন্য দিব। তো একটা রেফারেন্সের মাধ্যমে আমার একটা রেফারেন্সটা কে ছিল? আমাদেরই পাঠানো বা আমাদেরই স্টুডেন্ট অস্ট্রেলিয়া থেকে? রেফারেন্সটা হচ্ছে, সে হচ্ছে আমাদের একজন খুবই কাছের মানুষ এবং তার মেয়ে হচ্ছে এখন অস্ট্রেলিয়াতে আছে, আপনার হাত ধরেই সে অস্ট্রেলিয়াতে গিয়েছে। এন্ড তখন সে শুনে আমাকে বলেছে যে তুমি কেন কষ্ট করতে যাবা, তুমি কেন বারবার ইউএসএ তে দিবা, তো তুমি অস্ট্রেলিয়ার জন্য দেখো। আমার জন্য অস্ট্রেলিয়া বলতে গেলে আমার মা শুধু দুইটা কান্ট্রি জানতো, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া। কানাডার ব্যাপারে মা কোনো সময় ডেসপারেট ছিল না। তো মা বলেছে অস্ট্রেলিয়ার জন্য দেখতে, তখন আমিও ডিসাইড করলাম। আমি ওই আঙ্কেলটার মাধ্যমে ফারহান ভাইয়ের কাছে এসেছি। অ্যান্ড আমি প্রথম দিন আমার মনে আছে ভাইয়ের সাথে আমার দুপুরে কথা হয়েছিল
আমি ভাইয়াকে ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে ভাইয়া আমাকে বললো যে কথা পরে বলি, আগে একটা ভিডিও দিই। সো একটা মোটিভেশন একটা ভিডিও বলতে পারি। আমি একটা রিফিউজাল স্টোরি শুনেছিলাম, সেটা হচ্ছে টুম্পা আপুর। যদি টুম্পা আপু ভিডিওটা দেখে থাকে তাহলে সে অবশ্যই জানবে। সো রিফিউজ কেস ছিল ক্যানাডার আমার মতোই। তো টুম্পা আপুর 2বার রিফিউজের পরেও টুম্পা আপু দেখা গিয়েছে যে সাকসেসটা পেয়েছেন। আমি মনে করেছি তখন যে না, এটা আমার জন্য একটা বেস্ট ডিসিশন হবে যদি আমি ফারহান ভাইয়ের মাধ্যমে কাজটা করি। রাইট, মানে আপনি আমার কাছে আসার আগেই আমাদের আরেকটা স্টুডেন্ট, সেও 2বার কানাডা রিফিউজ ছিল মাস্টার্স প্রোগ্রামে, ওনারটা সাকসেস করেছিলাম। সেই সাকসেসের ভিডিওটা আমি আপনাকে দেই এবং ওটা দেখার পর আপনি একটু আত্মবিশ্বাসটা বাড়ে, কিছুটা আমার মধ্যে একটা এনকারেজমেন্ট, মেবি এটা পসিবল, যে না এখনো আমার কাছে একটা মোটিভেশন এটাই আসছে যে না এখনো একটা অপশন আছে আমার এই রিফিউজ কেসটাকে সাকসেসে নিতে পারবে। তো তার জন্য আপনার সাথে আমার কমিউনিকেশন শুরু হয়। আমি রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, ইভেন এমনও হয়েছে ভাইয়ের সাথে আমার রাতে 1:30টা বাজে কনভারসেশন কমিউনিকেশন হয়েছে যে ভাইয়া কিভাবে কি করব, বা ভাই আসলে হবে তো ভাইয়া। আমি ভাইয়াকে বারবার বলতো যে ভাইয়া হবে তো, পারবেন তো। ভাইয়া বলতো যে দেখেন কি করি, চ্যালেঞ্জ তো নিছি, দেখেন আমি পারি না কিনা। আচ্ছা, তো ফাইন, আপনি খুব সুন্দর করেই ব্যাখ্যা করলেন। তবে আমি একটা জিনিস বলে দিই দর্শক যারা দেখতেছেন, আমার যারা রেজিস্টার্ড স্টুডেন্ট, যারা এখনো প্রসেস চলতেছে বা যারা এই যে ভিসা পেয়ে বের হচ্ছে, সবাইকে একটা কথা আমার বলা থাকে। আমি জানি এই ব্যাপারটা কেউ করবে না আপনাদের সাথে, আমি একটা এক্সট্রা একটা জিনিস করি। আমাকে তারা যখন ফোন করে, মিডিয়া থাকে না, সরাসরি তারা আমার নিজস্ব ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেট করে, এবং সেটা রাত 1টা পর্যন্ত অ্যালাউ করা আছে প্রত্যেকটা স্টুডেন্ট এবং তাদের গার্ডিয়ানদের। এটা আমি না করলেও পারতাম, আমি চাইলে রাত 8টার সময় ফোন না ধরলেও পারতাম, 8টার পর থেকে। অফিস টাইমের পরে দেখা যায় যে এটা আমার ইচ্ছা, কোনো কমপ্লেন দেওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু আমি এই কাজটা করি কারণ এটা হচ্ছে কাইন্ড অফ কেয়ার, এটা কেয়ার একটা পার্ট। আপনারা মনে রাখবেন, খুব ভালো করেই বুঝতেছেন, একটা কথা বললে বুঝবেন যে সরকারি মেডিকেল আর বেসরকারি মেডিকেল দুটোর মধ্যে চিকিৎসার একটা পার্থক্য আছে। এটা আমরা সবাই বলি না বলি স্বীকার কিন্তু করতে বাধ্য। হ্যাঁ, কিসের পার্থক্য? সেটা ডক্টর তো 2 মেডিকেলই আছে, তাহলে চিকিৎসার পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যত্ন, কেয়ার। একটা ভিসাও কিন্তু ওইরকম, আপনি যত বেশি যত্ন পাবেন আপনার তত সেই রুগীর ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে। তেমনি ভিসা প্রসেসিং করতে গেলে একটা স্টুডেন্ট যত বেশি যত্ন আমার কাছ থেকে পাবে, কেয়ার পাবে, মনোযোগ পাবে, তত তার ভিসা হওয়ার সম্ভাবনা বাড়বে। আমি নাম উল্লেখ করব না, 80% প্রতিষ্ঠানে এগুলোতে কোনো হেল্প করে না, আমি শুধু একটু আপনাকে বলে দিলাম, ঠিক আছে? সো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি যদি হেল্পগুলো পেয়েছেন, নতুন যারা দেখছে, যারা এরকম প্রবলেমে ফেস করছে, উপায় নাই, ডকুমেন্ট রেডি নাই, আইএলটিএস হাতে নিয়ে বসে আছে, এখানে জিনিসটা হচ্ছে আমরা বলতে পারেন যে এটা আমি যেটা আমার ফ্র্যাঙ্কলি যেটা বলার শেয়ার করার কথা, সেটা হচ্ছে যে এক ছাদের নিচে যদি সব পাওয়া যায়, যেখানে এটা হচ্ছে সেটা ওয়ান স্টপ সার্ভিস বলতে পারেন আপনি, যে এক ছাদের নিচে সবকিছু। এখানে আপনারা আসলে দেখা যাবে যে যেই জিনিসটা দরকার হবে, এখানে আপনারা কোনো কমিউনিকেশনের গ্যাপ পাবেন না, সার্ভিসের কোনো গ্যাপ পাবেন না। এখানে যখন যেটা সবকিছু টাইম টু টাইম হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আমরা দেখা যায় অনেকগুলো এজেন্সিতে পাই না। যেহেতু আমি রিফিউজ বলতে পারেন ভাই 4বার, আমি তো কম এজেন্সি চাই নাই, আমি তো কম জায়গায় ঘুরি নাই, অনেক এজেন্সি গিয়েছি, অনেক কিছু জেনেছি, দেখেছি। দেখা যায় যে 4-5 জন স্টুডেন্ট এক হলে তারা একটা দেখা যাচ্ছে একটা কাউন্সিলিং করতেছে, যে 4-5টা স্টুডেন্ট এক থাকতেছে, কাউন্সিলিং করতেছে। ওই টাইমটাতে যে আমরা একটা কোশ্চেন করব যে আসলে এইটা কিভাবে করব, ওই গাছটা তখন থাকে না কোশ্চেন করার জন্য। যে কোনো প্রশ্ন রাতের 3টা বাজে একটা প্রশ্ন জাগছে, আপনার আপডেটটা দিয়ে দিবে। মাঝে ভাইয়া সিক ছিল, সিকনেসের মধ্যেও আমি ভাইয়াকে ডিস্টার্ব করছি যে ভাইয়া এটা কিভাবে হবে, ওইটা কিভাবে। আর ভাইয়াকে সবসময় বলা, ভাইয়া হবে তো, ভাইয়া পারবো তো, ভাইয়া জাস্ট একটাই কথা। এই প্রশ্নটাই বেশি করছেন আপনি আমাকে সারা জীবন, ভাইয়া হবে তো, ভাইয়া পারবো তো। এটা স্বাভাবিক, আপনি 3বার 4বার রিফিউজ, আপনার মনে এই ভয়টা থাকবে, এটা আমি বুঝতে পারছি, এইজন্য আমি আপনাকে ওইভাবে ডিল করতাম। সো দেখা যাবে এটা আমি একটা ওই ভালো একটা যে এজেন্সির কথা আপনি বলতেছেন, অনেক আরো ভালো এজেন্সি, ওইখানে গেলে যদি আমি জিজ্ঞেস করি ভাইয়া হবে তো, তারা বলে ভাইয়া ফাইল করে নিয়েছেন, তারা আমাকে ডেফিনেটলি এটা বলবে যে ভাইয়া আপনি অন্য জায়গা থেকে করেন। তারা কথাই শুনতে চাবে না, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে পারলে অবশ্যই সাকসেসটা নিশ্চিত হবে। আর থ্যাংক ইউ আপনাকে যে আপনি 4বার রিফিউজ হওয়ার পরও যে 5বার ধৈর্য নিয়ে আমার কাছে এসে আবার ধৈর্য ধারণ করছেন, এটা সবার পক্ষে সম্ভব হয় না, এত ধৈর্য সবার থাকেও না। ধৈর্য যে মেওয়া ফলে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছেন আপনি। সো আপনাকে উল্টে আমার ধন্যবাদ দেওয়া উচিত। তো ওকে, তাহলে দর্শক আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো সাকসেস হিস্টোরি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।